এই নিষ্ঠুর পৃথিবীতে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। বিয়ে বাড়ির আলো আর সানায়ের সুর রাতটাকে কেমন সৌন্দর্যময় করে তুলেছে। মনে হচ্ছে আমি নিজেই বিয়ে বাড়িতে আছি। এই বাসার আগের বাসাটা নাজনীন ভাবিদের। গত মাসে ভাই ভাবির ডিভোর্স হয়ে গেল। তাদের দাম্পত্যে কোনো সমস্যা ছিল কিনা জানা নেই। নাজনীন ভাবি ঢাকায় বদলি হয়ে আসার পর থেকেই ভাইয়ের সাথে নানা বিষয়ে মত বিরোধ হতে থাকতো। দুজন দুজনকে সন্দেহ করত। কোভিড-19 ভাইরাস বাংলাদেশে প্রবেশের পর থেকে অনেক দিন সবাইকে হোম সার্ভিস দিতে হয়েছে। সবাইকে বাসায় বসে অফিস করতে হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানই খোলা হয়নি। এতদিন ভাবি ঢাকার বাইরে ছিলেন। সন্তান স্বামী নিয়ে ভালোই ছিলেন। যখন একসাথে থাকতে শুরু করলেন তখন থেকেই সমস্যা। অথচ তারা কত সমস্যা মোকাবেলা করে ঢাকায় সেটেল হয়েছে। এখন প্রিয় মানুষটাই অপছন্দের, প্রিয় মানুষটার কষ্টের কারণ। তাদের ডিভোর্সের কথা আসাদ আমাকে বলেনি। আমি শুনেছি আমাদের বিল্ডিংয়ের দারোয়ানের বইয়ের কাছে। যদিও নাজনীন ভাবির আচরণ কথাবার্তা আমার পছন্দের ছিল না, কিন্তু কেন জানি ডিভোর্সের কথা শুনে খুব মায়া লাগছিল। এক সময় তারা ভালোবেসেই বিয়ে করেছিল, এখন ভালোবাসার মানসিক ঘৃণার পাত্র। এত ভালোবাসা আর সন্তানদের বন্ধনও একটা দাম্পত্যকে বাঁচাতে পারল না। মানুষ সত্য সুন্দর পেয়েও আগলে রাখতে পারে না, আবার কেউ একটি মিথ্যের মধ্যে আজন্ম কাটিয়ে দেয়। আমার আর আসাদের মধ্যে ভালোবাসা হয়তো নেই, কিন্তু কি অদ্ভুতভাবে অদৃশ্য প্রয়োজনেই একটা সংসার টিকে আছে। ভাঙা ডালের মতো ঝুলে থেকেও টিকে আছে। গতকাল দুপুরে আসাদ ঢাকায় ফিরেছে, আর আজ সকালেই আমরা লোহজং পদ্মা রিসোর্ট দেখতে এসেছি। আমাদের সাথে আরও দুটা পরিবার আছে। একটা পরিবার ঢাকা থেকে এসেছে আর একটা পরিবার ফরিদপুর থেকে। তারা সবাই বিভিন্ন সময়ে একসাথে চাকরি করে গিয়েছেন। আমার স্বামী ইঞ্জিনিয়ার আসাদ আহমেদকে বোঝা যায় খুব কঠিন মানুষ। তিনি হঠাৎ এই করোনাকালে এমন একটা জায়গা নিয়ে আসবেন আমি ভাবতেও পারিনি। তবে কেন জানি ভালোও লাগছে, আবার ভয়ও লাগছে। আমি করোনাকালের এই সময়গুলো এত বেশি ডিপ্রেশনে ভুগছিলাম যে মনে হতো আসাদ আমাকে মেরেই ফেলবে। অদ্ভুত একটা ডিপ্রেশন। এই বেড়াজাল থেকে বের হওয়া ভীষণ রকম কঠিন। অনেক দিন ঘরবন্দি, জীবনে ফেলে আসা অতীতদের স্মৃতিদের কাছে বন্দি। এই বন্দিদশা থেকে মুক্তির উপায় আদৌ কি জানা আছে? তবে শোককে শক্তিতে পরিণত করা হয়। নিজেকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য লড়তে হয়। যখন অপ্রাপ্তি জীবনের আষ্টেপৃষ্ঠে আঁকড়ে থাকে তখন মানুষের স্বপ্নই একমাত্র অবলম্বন হয়ে ওঠে। একটু নিঃশ্বাস নেওয়ার জন্য এমন একটি জায়গায় ঘুরতে আসাটা খারাপ হয়নি। মানুষ কখনো লাশ হয়েও জীবিত থাকে। আলোর মধ্যে যখন অন্ধকার দৃশ্যমান থাকে, আসাদের ভেতর কেমন একটা পরিবর্তন। বেশ কয়েকদিন ধরেই দেখছি। আমি অনলাইনে আইটিএলস মক টেস্টের রেজিস্ট্রেশন করেছিলাম। সেটা নিয়ে নিজেও একটু ব্যস্ত ছিলাম। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তির মোটিভেশনাল ভিডিও, নারী উন্নয়ন, সেলফ বিজনেস প্ল্যাটফর্ম, বিভিন্ন ব্লগারদের নানা রকম অভিজ্ঞতাগুলো কিছু হলেও মনে প্রভাব ফেলে। আমি নিয়মিত এসব পজিটিভ পার্সোনালিটি এবং প্ল্যাটফর্মগুলোর সাথে অ্যাটাচ থাকি। অনেক বছর হয় মাস্টার্স শেষ করেছি, তেমন কিছুই করতে পারিনি। ছেলে মেয়ে দুটোই বেশ বড় হয়ে গেছে। নিজের জীবনটাকেও এগিয়ে নিতে পারবো কিনা জানি না, তবে সমৃদ্ধ করার চেষ্টা তো করাই যায়। আমি নুসুমাকে পড়তে বসিয়ে নিজেও একটু একটু পড়াশোনা করি। এটা সব সময় করেছি। যে কোনো বই, ম্যাগাজিন, জার্নাল আমি নিয়মিত পড়ি, যেন নিজের ভেতরের আলোটা নিভে না যায়। আর একান্ত খারাপ লাগলে ডায়েরিগুলো লিখি। অনেক দিন আগে আসাদ নুসুমার টেবিলে দুটো অফিসিয়াল ডায়েরি রেখে বলল অফিসে ছিল, কাজে লাগাতে পারো। আমি কোনো কিছু বলিনি, কোনো কিছু জানতেও চাইনি। তাকিয়ে দেখলাম কালো রঙের বড় সাইজের একটি ডায়েরি, সাথে সোনালি ও সাদা রঙের কলমও আছে। আমার নিজের মধ্যে প্রশ্ন জেগেছে, এত বছর হয়ে গেল কখনো এই জাতীয় কিছু উপহার সে আমাকে করেনি। আবার আসাদের এমন আচরণে একটু অবাকও হয়নি। কিছু মানুষ থাকে, তাদের মধ্যে বোধের চর্চা থাকে, অনুভূতির প্রকাশ থাকে না। একটা প্রশ্ন বারবার আমাকে বিচলিত করেছে, সে কি তাহলে লুকিয়ে আমার ডায়েরি পড়েছে? অসম্ভব কিছু না। আবার কোনো প্রস্তুতি ছাড়াই আমাকে লোহজং নিয়ে এলো। একটা ভয় বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। আচ্ছা, এই যে ডায়েরিটি লিখছি, এটা কে দেখবে? এটা কাকে পড়ানোর জন্য লিখছি? আমার ভেতরে এমন হাজারো প্রশ্ন এসে আমাকে ঝাপটে ধরেছে। এসব প্রশ্নের কোনো উত্তরই আমি খুঁজে পাইনি। তবে পদ্মা রিসোর্টটা দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর যথেষ্ট গোছানো। ভোরে রওনা করাতে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। পদ্মার তীরে রিসোর্টটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। চারিদিকে পানি আর মাঝখানে রিসোর্ট। বর্ষা মৌসুমে রিসোর্টটা একদম দ্বীপের মতো দেখায়।
চারিদিকে থই থই পানি পুরো পরিবেশটাকে আরও বেশি সুন্দর করে তোলে। শীতকালে রিসোর্টের চারদিকে প্রচুর ফুল ফুটে, তখন যেন চেহারাটায় একটা মনোরম পরিবেশের সৃষ্টি করে। আমরা এসেছি ভুল সময়ে, বসন্তকালে, তারপরও খারাপ লাগছে না। মাথার উপরে চৈত্র মাসের রোদ, একটু ভ্যাপসা গরম, তবে নদীর ঢেউ থেকে আসা শীতল বাতাস যেন মন প্রাণ জুড়িয়ে যায়। 16টা ডুপ্লেক্স, কটেজ, রেস্টুরেন্ট আর নদীর তীরে নানা রকম আয়োজন নিয়ে বেশ ছিমছাম করে সাজানো রিসোর্টটা। আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। ডায়েরিটা নিয়ে আসতে ভুলিনি। সকাল আর দুপুরের মাঝখানে সময়ের পরিবেশটা ছিল বেশ শান্ত। মাথার উপরে খরতাপ, কিন্তু চারপাশে স্নিগ্ধ বাতাস অশান্ত মন ক্লান্ত শরীরকে আপন করে তুলেছে। খাবার দাবার শেষ করে নিশু ও নুসুমাকে আসাদ ঘুড়ি উড়াতে নিয়ে গেল। পাশেই অনেকে ঘোড়ায় চড়ছে, কেউ কেউ স্পিড বোটে নদীতে আনন্দ মেতেছে, কেউ কেউ ফিশিং বোটে ধরে মাছ ধরছে। আমি চুপচাপ রুমে গিয়ে ডায়েরি খুলে বসি। পশ্চিম দিকের কটেজগুলো একটু বেশ নিরিবিলি। আমরা পশ্চিম দিকের একটা কটেজে উঠেছি। কটেজের চারপাশে বেশ গাছগাছালি আছে, গাছে গাছে পাখিদের কালকাকলি ও নদীর ঢের শব্দ মিলেমিশে একাকার। কটেজগুলোতে বড় একটা বেডরুম, 2টো বড় ছোট রুম, একটি ড্রয়িং রুম, 2টো নান্দনিক ব্যালকনি আর বাথরুমও আছে। সুবিশাল বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির সান্নিধ্য অনুভব করা যায় জীবনের প্রশান্তি খুঁজতে। কটেজগুলোর ছাদ সুন্দরী পাতা দিয়ে আচ্ছাদিত হয়েছে আলাদা সৌন্দর্য নির্মাণে। বাঁশ ও তাল গাছের কাঠ দিয়ে কটেজগুলো তৈরি হয়েছে। 12টি কটেজ বাংলা 12 মাসের নামে আর 4টি কটেজ বাংলা ঋতুর নামে। আমাদের কটেজের নাম চৈত্র। কি ওরকম অদ্ভুত নাম! এই চৈত্র মাসে আমরা এসেছি, আবার কটেজের নামও চৈত্র। ব্যাপারটা একটু আনন্দ দিল, মনে কেমন একটা ভালো লাগা ছুঁয়ে গেল। বেড়াতে আসা মানুষগুলো রিসর্টের পরিবেশ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে আর আনন্দ অনুভূতি প্রকাশ করছে। আমি রুমে কিছুটা সময় পায়চারি করি, কি করব খুঁজে পাচ্ছিলাম না। অনেকটা সময় ঘুরে ঘুরে কটেজটা দেখি, তারপর জানালার পাশে এসে বসি। আমাদের সাথে যে 2টো পরিবার এসেছে তাদের একজন মুনির ভাই ও তার পরিবার, একটু বয়স্ক তবে বেশ আন্তরিক। জানালা দিয়ে দেখি কি সুন্দর লেভিস বিচ চেয়ারে বসে কটেজের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিকতা উপভোগ করছেন। মানুষের সুখী করার মতো কত রকমের উপকরণে ঠাসা এই কর্পোরেট সুখ। এমন পরিপাটি সুখরাজ্যে থেকেও আমার বুকের ভেতরটা কেমন ফাঁকা। আমি ডায়েরি খুলে পেছনে ছুটে যাই। পদ্মার চরে সুবিশাল ফসলের ক্ষেত, সবুজের সমারোহ চোখে প্রশান্তি এনে দেয়। একটা সময় এই পদ্মার চরে আমাদের একটা স্বপ্ন ছিল, একটা ফেলে আসা স্মৃতি। একটা চোখের সামনে অভিনন্দনের অবয়বটা স্পষ্ট হতে থাকে। আমি আবার হারিয়ে যাই সেই সব স্মৃতিতে। এখনো মনে হয় না সে পৃথিবীতে নেই, মনে হয় কোথাও হয়তো আছে। আবার হয়তো গোপনে যোগাযোগ হবে, হঠাৎ আবার হবে দেখা, আবার আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিবে। আমি আবারও কল্পনার ঘুরে চলে যাব।